আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল যেহেতু মার্কেট বন্ধ, আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। সেটা হচ্ছে বিনিয়োগকারীরা কী ভুল করেন। আমি কয়েকটা বিষয় বিশ্লেষণ করব। 1 নাম্বার হচ্ছে পরামর্শ না নেওয়া, 2 নাম্বার হচ্ছে কোম্পানিতে বিনিয়োগ, 3 নাম্বার হচ্ছে ক্যালকুলেশন, আর 4 নাম্বার হচ্ছে সিদ্ধান্তহীনতা। আমি 4টা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা শুনবেন। পরামর্শ না নেওয়া, কারোই পরামর্শ না নেওয়া। বিনিয়োগকারীরা সাধারণত পরামর্শ কার নেয়? হাউজের লোকদের। দেখেন, আমি গত কয়েকদিনে অনেকগুলা পোর্টফোলিও দেখছি। শুধু একজন লোকের পোর্টফোলিওটা আমি ঠিক পাইছি। 40 থেকে 50টা পোর্টফোলিও দেখছি আমি। শুধু একটা ভাইয়ের পোর্টফোলিও আমি ঠিক পাইছি, আর একজনের পোর্টফোলিও ঠিক নেই। আপনি যখন কোনো ব্যবসা করবেন পুঁজিবাজারের বাহিরে, আপনি যদি মুদি দোকান, চায়ের দোকান, রড সিমেন্টের দোকান, রঙের দোকান দিবেন, আপনি একটা প্লেস ঠিক করবেন কোন জায়গায় আপনি ব্যবসা করলে ভালো করবেন, কোন পজিশনে আপনি দোকান নিলে ভালো করবেন, ভাড়া কত, অ্যাডভান্স কত, তারপরে যে আপনি ওখানে কিসের দোকান দিলে চলবে, 5 জনের সাথে পরামর্শ করেন। তারপরে যে আপনি আপনার দোকানে যদি 50 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করেন, সেখানে আপনি একজন হিসাবরক্ষক রাখার চেষ্টা করেন যে হিসাব করবে। আপনি আরও 2 জন আপনার হেল্পিং হ্যান্ড রাখার চেষ্টা করেন, যারা আপনার বিভিন্ন কাজে সহযোগিতা করবে। এটা পুঁজিবাজারের বাহিরে আপনি 50 লক্ষ বা 1 কোটি টাকা বিনিয়োগ করলে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো ব্যবসাতে আপনি কিন্তু এই কাজগুলো কিন্তু ঠিকই করেন। একমাত্র যখন ওই পুঁজিবাজারে আসেন, তখনই কিন্তু আর কারো পরামর্শ নেন না। এটার অন্যতম কারণ হচ্ছে আপনি একটা ক্লিকেই 1 কোটি টাকার একটা শেয়ার কিনে ফেলতে পারতেছেন। মানে কারো কোনো কিছু ছাড়া আপনার মনে চাইছে, আপনি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে চাইলেই একটা শেয়ার কিনতে পারতেছেন 1 কোটি টাকার। কিন্তু আপনি যদি মানে ট্রেডিশনাল কোনো বিজনেসে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অনেকের পরামর্শ নিয়ে অনেক সময় দিতে হয়। ফিজিক্যালি আপনাকে কাজ করতে হয়। আপনাকে বিভিন্ন লোককে ফিজিক্যালি ওখানে ইনভলভ করতে হয়। যার কারণে আপনি ওগুলো নিয়ে অনেক বেশি আপনাকে 1 কোটি টাকার আপনি যদি কোনো ইনভেস্টে যান, আপনার যদি মাসে যদি 1 লক্ষ টাকা ইনকাম হয় ওখান থেকে অন্তত 50,000 টাকা কিন্তু আপনার এডিশনাল খরচ আছে। হয় আপনার দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, এগুলো দিয়ে হয়তো আরও বাকি 50,000 টাকা আপনার থাকে। উদাহরণস্বরূপ বললাম। কিন্তু পুঁজিবাজারে যেহেতু এই বিষয়গুলো নাই, জাস্ট আপনি একটা ক্লিক দিলেই কিন্তু 1 কোটি টাকা, 10 কোটি টাকা, 100 কোটি টাকা শেয়ার কিনে ফেলতে পারতেছেন। এক্ষেত্রে আর কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন অনুভব আমরা করি না। কেন করি না? কারণ এইখানে ফিজিক্যালি কোনো কিছু নাই। সব কিছু টেলিভিশনের ক্যামেরায়, স্ক্রিনে এবং কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়াই কাজটা করে ফেলা যায়। যার কারণে আমরা আর কারো পরামর্শ নিই না। আপনারা যার থেকে পরামর্শ নেন, তবে হ্যাঁ, অবশ্যই হাউজের লোকদের পরামর্শ নেবেন না। কারণ হাউজের লোকেরা সবসময় চাইবে আপনাকে ট্রেডিংয়ে নিয়ে আসার জন্য, যাতে তারা তাদের কমিশনগুলো ভালো পায়। তাদের চাকরি করে এখানে তাদের বেতনটা যাতে ঠিকভাবে হয় আপনার কমিশনের টাকা দিয়ে, এটা তারা চাইবে। তারা কখনো আপনাকে ইনভেস্টমেন্টের কথা বলবে না। তো সুতরাং আপনারা যখন 1 কোটি টাকার, 50 লক্ষ টাকা, 2 কোটি টাকার পোর্টফোলিও করবেন, আপনারা কারো না কারো আলাদাভাবে প্রয়োজন আপনারা লোক নিয়োগ দিয়ে আপনারা আপনাদের পোর্টফোলিও ম্যানেজ করবেন, যারা ভালো বোঝে, যে ভালো বোঝে। প্রয়োজনে আপনি যদি 1 কোটি টাকা বছরে ইনভেস্ট করে পুঁজিবাজারে সঠিকভাবে একজন পরামর্শকের পরামর্শ অনুযায়ী ইনভেস্ট করে যদি আপনি 30 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, তার থেকে যদি আপনি ওর বেতন যদি 30,000 টাকা করেও 3 লাখ টাকা দেন, আপনার অসুবিধা কোথায়? অসুবিধা নাই তো। তো সুতরাং আপনারা অবশ্যই পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্টে আসবেন। আর যদি আপনি অনেক ব্রিলিয়ান্ট হন, মানে বাজার সম্পর্কে আপনি খুবই ভালো বুঝেন, তারপর আমি বলবো কারো না কারো সহযোগিতা নেওয়া উচিত। এই কারণে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু কম বুঝে না, বা ডক্টর ইউনূস সাহেব বর্তমানে কম বুঝে না। উনি বিশ্বসেরা মানুষ। এরপরেও কিন্তু ওনার সেক্রেটারি, সহকারী উপদেষ্টা অনেক কিছু রাখে। কেন রাখে?
উনি যাতে কোনো ভুল সিদ্ধান্ত নিতে গেলে তারা যাতে অন্তত এটুকু বলে যে স্যার এটা ঠিক হচ্ছে না, এই জন্যই তাদেরকে নিয়োগ দেওয়া। অন্তত ব্রেনে যাতে এটা কাজ করে যে আপনি যেটা করতেছেন এটা ঠিক হচ্ছে না, যাতে উনি দুইবার চিন্তা করতে পারেন। এই বিষয়টা নিয়ে বললাম। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোম্পানিতে বিনিয়োগ। কোম্পানি বিনিয়োগ, এমারেড অয়েলের উৎপাদন বন্ধ, খান ব্রাদার্সের কোনো কিছু নেই, শেয়ারের প্রাইস হাই, এগুলোও কিন্তু কোম্পানি। কোম্পানি বলতে আমি বুঝাতে চাচ্ছি ভালো কোম্পানি। ভালো কোম্পানি কোনটা? যাদের ডিভিডেন্ড ভালো, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো। আপনি যত কিছুই বলেন, যত গানে গান, শেষ গানটা আপনাকে এগুলো দিয়ে গাইতে হবে যদি পুঁজিবাজারে থাকতে হয়। ভালো কোম্পানি কিছু ব্যাংক আছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিছু কোম্পানি আছে, এর বাহিরে আরও দু একটা ফুডের অ্যালায়েন্সের কিছু কোম্পানি আছে, তারপরে যে আপনার ফিন্যান্সের দু একটা কোম্পানি ভালো আছে। আমাদের এখানে তো প্রায় 400 কোম্পানি, এর মধ্যে খুব ভালো হয়তো আপনি 25-30টা কোম্পানিকে মোটামুটি ভালো মানের পেতে পারেন যদি ডিভিডেন্ড বেস চিন্তা করেন। এরপর 3 নাম্বার হচ্ছে ক্যালকুলেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ভালোভাবে আপনারা বুঝার চেষ্টা করবেন। ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, একটা কোম্পানির ডিভিডেন্ড ধারাবাহিকভাবে গত 5 বছর কী দিচ্ছে এটা দেখবেন। দেখা গেছে একটা কোম্পানির ডিভিডেন্ড ধারাবাহিকভাবে 10% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে, তার বর্তমানে ইপিএসটাও খুব পজিটিভ, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও খুব পজিটিভ, এবং তার শেয়ারের প্রাইস 10 টাকা, 11 টাকা, 12 টাকা। আপনি এই শেয়ারে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন, কারণ সে 10% যদি আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দেয় আর শেয়ারের প্রাইস যদি 10 টাকা হয় এবং তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো আগের বছরের তুলনায় অনেক ভালো, আপনি তাকে যতই চেষ্টা করেন আপনি তাকে নিচে আনতে পারবেন না। তার প্রাইস হয়তো আসবে মার্কেট খারাপ কারণে, কিন্তু সে দিন শেষে 2-3 মাস পরে আবার সে তার আগের জায়গায় চলে যাবে। এটাই হচ্ছে ক্যালকুলেশন। যদি আপনি ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড পলিসি আর শেয়ারের প্রাইস ক্যালকুলেশন করার পর আপনার কাছে যদি মনে হয় যে ব্যাংকের সুদের হারের থেকে এবং সঞ্চয়পত্রের সুদের হারের থেকে আপনি যে ডিভিডেন্ড পাবেন সেটা বেশি পাবেন, তাহলে আপনি সেখানে ইনভেস্ট করবেন। অবশ্যই সেটা 6 মাসে হিসাব করবেন, 1 বছরের নয়। আপনি যে ডিভিডেন্ড, শেয়ার প্রাইস প্লাস ডিভিডেন্ড, এটাকে ভাগ করবেন, সরকারের যে 15% ট্যাক্স সেটা বাদ দিয়ে 6 মাসের হিসাবে ভাগ করবেন। 6 মাস কেন? জুন ক্লোজিং, ডিসেম্বর ক্লোজিং। আপনি যদি 10 টাকার একটা শেয়ার কিনেন ডিসেম্বর ক্লোজিংয়ে, এখন ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ার কেনার সময়, এখন যদি আপনি 10 টাকা দিয়ে একটা শেয়ার কিনেন, 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, আগামী 2 মাস পর আপনি ডিভিডেন্ড খাওয়ার দরকার না, সে এমন এক জায়গায় যাবে আপনি টোটালি 20%, 25% প্রফিট নিয়ে বেরোতে পারবেন। আবার ততক্ষণ আপনি জুন ক্লোজিং শেয়ারগুলোকে দেখবেন 50-60% ডিভিডেন্ড দিচ্ছে, বা অথবা 10%ই ডিভিডেন্ড দিচ্ছে, সে আবার 10 টাকায়, ও জুন ক্লোজিং শেয়ারগুলো ততক্ষণে 10 টাকা বা 60 টাকা, 8 টাকায় চলে গেছে, তখন আপনি আবার সেখানে এন্ট্রি নেবেন। আপনাকে এইভাবে মার্কেটে থাকতে হবে। মার্কেট অনেক ওভারভ্যালুড হয়ে যাবে। আমাদের অর্থনৈতিক ফান্ডামেন্টাল বিভিন্ন সেক্টর অনুযায়ী সেটা আসলে নির্ণয় করা এই মুহূর্তে কঠিন। তো ক্যালকুলেশনটা আপনাদেরকে এইভাবেই করতে হবে। না বুঝলে অবশ্যই যোগাযোগ করবেন, সেটা ভিন্ন বিষয়। আর আজকের মার্কেট নিয়ে একটু বলি। আজকের মার্কেটের সমস্যা, আজকের না, গত 5-6 দিন, আর মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে যায় তখন সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্রেডিং যারা করে তারা। আর ক্যালকুলেশনের বিষয়ে আরেকটা বলি, আপনার টোটাল ক্যালকুলেশনে যদি মনে হয় যে আপনার ইয়েটা কী বলে, আপনি যে ডিভিডেন্ড পাবেন সেটা সঞ্চয়পত্র এবং ব্যাংকের সুদের থেকে খুব বেশি ভালো হবে না, সেটা যত ভালো কোম্পানি হোক আপনি আর ওই শেয়ারে ইনভেস্ট করবেন না, যত ভালো কোম্পানি হোক। টাকাটা আপনি আপনার পকেট থেকে তো কাউকে টাকা দেওয়ার দরকার নেই। আপনার কাছে যদি মনে হয় যুক্তিসঙ্গত প্রাইস মনে না হয়, আপনি টাকা নিয়ে বসে থাকবেন, 2 মাস 6 মাস বসে থাকবেন, অন্য ব্যবসা করবেন। আপনি এখন ব্যাংকের একটা শেয়ার 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তার ইপিএস সব কিছু ভালো, শেয়ারটার প্রাইস যে কোনো কারণে 20 টাকা হয়ে গেছে, 25 টাকা হয়ে গেছে, আপনি তো ওইখানে আর ইনভেস্ট করতে পারবেন না। এখন যদি মনে হয় সব শেয়ার এরকম ডিভিডেন্ড পলিসির বাইরে গিয়ে অনেক বেশি দাম বেড়ে গেছে, মার্কেট যখন ওভারভ্যালু হয় তখন এইভাবে হয়, তখন আপনি বের হয়ে যাবেন, মার্কেটে থাকবেন না। মূল সমস্যা হচ্ছে যখন
শেয়ারের প্রাইস যেভাবে বাড়ে তখন মার্কেটে মানুষ আসে। এখন মার্কেটের পরিস্থিতি খারাপ, এখন 10% ডিভিডেন্ড দিচ্ছে, শেয়ারের প্রাইস 8 টাকা 9 টাকা, এখন কেউ মার্কেটে ইনভেস্ট করতেছে না। কিন্তু এই শেয়ার যখন 20 টাকা 25 টাকা চলে যাবে তখন দেখা গেছে জায়গা জমি সমস্ত মানে ডিম মুরগি সব বিক্রি করে মার্কেটে টাকা ঢুকাবে। কিন্তু এখন কিন্তু বলতেছে মার্কেট খারাপ। ইনভেস্টের জন্য তো এখনই সময়, আপনি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন। আপনি কোম্পানিতে, এই কারণে আমি একটু আগে কোম্পানির কথা বলছি না, কোম্পানিতে ইনভেস্ট করবেন। পুঁজিবাজার কোথায় যাবে? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা পুঁজিবাজারের বিষয়। আপনি ইনভেস্ট করবেন ভালো ভালো কোম্পানিতে, যেগুলো বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বন্ধ হয়ে যাক, ওই যদি বন্ধ হয়ে যায়, কী বলে ডিএসসি সিএসসি বন্ধ হয়ে যায়, আপনার কোম্পানির যাতে কোনো সমস্যা নাই। আপনি যে কোম্পানিতে, আপনি স্কোয়ার ফার্মাতে ইনভেস্ট করেন, যখন সে প্রাইস লেভেল ভালো অবস্থায় আসবে। আপনি বাংলাদেশের পুঁজিবাজার ধ্বংস হয়ে গেলে আপনার সমস্যা কী? আপনি স্কোয়ার ফার্মাতে ইনভেস্ট করলে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আর আমি এর বাহিরে এখন আপনারা আসলে কি করবেন? ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করবেন, এর কোনো বিকল্প নাই। আপনারা যত রকমের এ বলছে ও বলছে এখানে কিনেন ওইখানে কিনেন, কোনো লাভ নাই। আমি পোর্টফোলিও দেখছি তো গত মানে কয়েকদিনে, মানে সবই গেমলিং আইটেম। 70 লাখ 80 লাখ 50 লাখ টাকার পোর্টফোলিও তছ নছ করে ফেলছে। কোনো মানে কারো কাছে কোনো যুগ জিজ্ঞাসা কোনো কিছুই নাই, যা মনে চাইছে তা কিনছে। 50 লাখ টাকার পোর্টফোলিও 20টা শেয়ার নিয়ে বসে আছে, এবং জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি, কোনো ডিভিডেন্ড নাই কোনো কিছু নাই। সে এক একটা শেয়ারের প্রাইস কমতে পারে বাড়তে পারে, এটা তো নর্মাল ব্যাপার। আপনি যদি এটা মনে করেন যে সারাক্ষণ শেয়ারের প্রাইস শুধু বাড়বেই উপরের দিকে পুঁজিবাজারে, এটা হয় নাকি? এটা তো হয় না। এক ভাই একটু আগে কমেন্টস করছিলেন যে ব্যাংকের শেয়ারগুলো নিয়ে আমি আজকে কথা বলছেন যে প্রাইস তো কমে গেছে, আর কত কমবে? কেন আর কত কমতে পারবে না? কেন কমবে না? তো কার ডিভিডেন্ডের সাথে তো মিলে না, হিসাব মিলে না, তো সে কমবে কেন? কিন্তু অন্যান্য ভালো কোম্পানি অনেক নাম, মানে নামে অনেক ভালো কোম্পানি, আমি নাম বললাম না, মানে সবার মুখে মুখে ওইসব কোম্পানির নাম আছে, আমরা সবাই চিনি, কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না। ও নামের উপর একটা চলে না, নাম আছে কিন্তু কোনো ডিভিডেন্ড না। শেয়ারের প্রাইস আছে 300 টাকা, ডিভিডেন্ড দিচ্ছে 40% 50%। তো ওই শেয়ার আপনি নাম ভালো ঠিক আছে, আপনি ওখানে ইনভেস্ট করবেন কেন? আপনি যদি কোনো কারণে আটকে যান, আপনি কি ডিভিডেন্ড পাবেন ওখান থেকে? যাই হোক, সব কিছু মিলে আর মার্কেটের বিষয়ে আমি ওভারঅল মার্কেটের বিষয়ে আমি এটুকু বলি যে আপনারা যে ইয়েটা দেখতেছেন, লেনদেনগুলো দেখতেছেন বা যা হচ্ছে, এগুলো হচ্ছে ফেক বিষয়। মার্কেট আগামী দিনে ইনশাল্লাহ এখান থেকে ভালো যাবে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি, মার্কেট ভালো যাবে এখান থেকে। শুধু অপেক্ষা করতে হবে আপনাদেরকে, ভালো প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে, ভালো শেয়ার কিনতে হবে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সমস্ত কথাগুলো মনোযোগ দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর একটা বিষয় আমি বলি বিনিয়োগকারীদেরকে, যারা আমার ভিডিও শুনেন, আপনারা আসলে এখানে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে ভালো থাকার জন্য। আপনারা যেমন ভালো থাকার চেষ্টা করতেছেন, আমরাও ভালো থাকার চেষ্টা করতেছি। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করবেন। আর বিনিয়োগ করতে অবশ্যই সাবধানে করবেন। কারো কথায়, বিশেষ করে আমি এটার ঘোর বিরোধী, হাউজের লোকের কথায় শেয়ার কেনা ঘোর বিরোধী এটার আমি। কারণ তারা আপনাকে কখনোই করবে না, ভালো পরামর্শ দেবে না। আপনি ইউনিলিভারে বা আপনি ভালো ভালো ব্যাংকে বিনিয়োগ করতে চান, আপনাকে দিবে না। আর সারা জীবন শুধু পুঁজিবাজারে থাকতে হবে এমন কোনো কথা না। আপনাকে শুধু একটা ক্যালকুলেশনের কথা বলি সর্বশেষ, সেটা হচ্ছে পুঁজিবাজারে সবসময় থাকতে হবে এটা কোনো কথা না। প্রত্যেক 3 বছর পর পর পুঁজিবাজার আপ ট্রেন্ডে যায়। 96, 2010, ছোটো আরও 2017, 16, 17তে একবার, 2021-এ একবার, 2 বছর পর্যন্ত, 1 থেকে 1.5 বছর পর্যন্ত এই পুঁজিবাজার পড়বে, আবার 1 থেকে 1.5 বছর উঠবে। এইভাবেই আমাদের পুঁজিবাজার চলতেছে। আপনি প্রয়োজনে পিছনে যে গ্রাফসগুলো আছে সেই গ্রাফসগুলো আপনি দেখেন, আপনি নিশ্চিত থাকেন আগামী দিনে পুঁজিবাজার ভালো হবে। যখন ভালো হবে তখন টাকা ঢুকাবেন না, তখন বের হয়ে যাবেন এখান থেকে। বের হয়ে 1-1.5 বছর 2 বছর আপনাকে বসে থাকতে হতে পারে, অন্য ব্যবসা করবেন। আবার মার্কেট এখন যেখানে আছে এখানে চলে আসবে, এখানে আসলে এখানে আবার ইনভেস্ট করবেন। শুধু প্রতিদিনের হিসাব করলে হবে না, পুঁজিবাজারকে 3 বছর 4 বছরের ক্যালকুলেশনে নিয়ে আসবেন। টোটাল আমাদের পুঁজিবাজার এটাকে 3 থেকে 4 বছরের একটা ক্যালকুলেশনে নিয়ে আসবেন। দেখবেন এই 4 বছরের মধ্যে সে
একবার অনেক নিচে চলে আসবে, আবার একবার অনেক উপরে চলে যাবে। আর এই জায়গায় আপনি যদি 1 কোটি টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি 4 বছরে 2 থেকে আড়াই কোটি টাকা আপনি আরও ডাবলেরও বেশি টাকা ইনকাম করে বের হয়ে চলে যেতে পারবেন এই 4 বছরের ভিতরে। তো সব কিছু মিলে আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার ইন্ডেক্স আলোচনা আজকে দিয়েছি আমি কিছুক্ষণ আগে, ইন্ডেক্স আলোচনাটা পুরোটা ভিডিও শুনবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।